হ্যালো সবাইকে, আজকের ওয়ান শট ক্লাসে আমরা পড়ব প্রবাস বন্ধু এই গল্পটা। তো এইটা হচ্ছে সৈয়দ মুজতবা আলীর লেখা, তার যে ভ্রমণ কাহিনীগুলোর সংকলন আছে সেখান থেকে নেওয়া একটা তার একটা অভিজ্ঞতার অংশ বিশেষ আর কি, যে তিনি যখন আফগানিস্তানে গিয়েছিলেন তখন তার সেই প্রবাসে একজন বন্ধু হয় বা একজন মানুষের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে আব্দুর রহমান। তো সেই আব্দুর রহমানের সাথেই তার পরিচয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল, আব্দুর রহমান মানুষটা কেমন ছিল, দেখতে কেমন ছিল, স্বভাব কেমন ছিল, এই সবকিছু নিয়েই মূলত আমাদের এই প্রবাস বন্ধু গল্পটা। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো প্রথম ইম্পর্টেন্ট কথা কি, প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই গল্প কোত্থেকে নেওয়া হয়েছে। কোত্থেকে নেওয়া হয়েছে আমরা আগে লেখকের নাম মনে রাখি, সৈয়দ মুজতবা আলী। আচ্ছা, কলমের কালি অনেক মোটা হয়ে আছে, একটু চিকন করে নেই। আচ্ছা, সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে এই গ্রন্থের ৫০ অংশ হচ্ছে প্রবাস বন্ধু, ঠিক আছে? ওকে, তারপরে এখানকার ভূমি, পরিবেশ, মানুষ, এইসব বিচিত্র খাদ্য হাস্য রসাত্মক ভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে? হাস্য রসাত্মক ভাবে, অর্থাৎ এখানে একটু আমরা কমেডি দেখতে পাই বা এখানে একটা কৌতুকময় একটা উপস্থাপনা হচ্ছে আমরা দেখতে পাই। আচ্ছা, এবং তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে কোথায় ছিলেন? খাজা মোল্লা নামক গ্রামে ছিলেন। এটা আমরা গল্প পড়ার সময় দেখব। এবং আব্দুর রহমান তাকে দেখভাল করার দায়িত্বে ছিল, এবং আব্দুর রহমানের পরিচয় আমরা মূলত এখানে পাই। এবং আব্দুর রহমান ছাড়াও আফগানিস্তানের পরিবেশ, আফগানিস্তানের যে খাবার দাবার, আফগানিস্তানের যে কালচার বা সংস্কৃতি, এইসব সম্পর্কে আমরা এই গল্পে জানতে পারবো। ওকে, তাহলে এই মূল গল্পটা তো তোমরা অনেকেই পড়ছো বা মূল গল্পটা জানো। তো আমরা এখানে পুরা গল্পটা একদম রিডিং লাইন বাই লাইন পড়বো না, কারণ তাহলে তোমাদের সময় নষ্ট হবে। তো আমরা কি করব, আর রিডিং তো তোমরা পড়েই নিতে পারো, তাই না? রিডিং তো আমার পড়ে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট লাইনগুলো একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো একটু বলে যাবো, এবং সেই সাথে সাথে গল্পটাও হালকা হালকা করে বলবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন কি, যে তিনি কোথায় ছিলেন? খাজা মোল্লা গ্রামে। খাজা মোল্লা গ্রাম কাবুল কিন্তু আফগানিস্তানের রাজধানী, এটা কিন্তু আমরা জানি, তাই না? যারা জানো না জেনে নাও। তো কাবুল থেকে ২.৫ মাইল দূরে হচ্ছে খাজা মোল্লা গ্রাম। সাথে চাকরও পেল। চাকরটা কে ছিল? চাকরটা ছিল হচ্ছে আমাদের আব্দুর রহমান। অধ্যক্ষ জিরারকে এই যে আমাদের যিনি লেখকের ঊর্ধ্বতন কেউ একজন, তার বস, এরকম একজন মানুষ। হ্যাঁ, তিনি হচ্ছেন জাতে ফরাসি। তো ফরাসি হচ্ছে তাকে ফরাসি বলে, অধ্যক্ষ জিরার হচ্ছে তাকে পরিচয় করে দিলেন আব্দুর রহমানের সাথে, এবং আব্দুর রহমানের সম্পর্কে কথা বললেন যে ও হচ্ছে সব কাজ করে দিতে পারবে, জুতো বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ সে জুতা ব্রাশ করা থেকে, জুতা পরিষ্কার করা থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত সব কাজ করে ফেলতে পারবে আমাদের আব্দুর রহমান। এবং যে হচ্ছে এরকম সব কাজ পারে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে হরফন মৌলা, ঠিক আছে? এইটা আমরা মনে রাখবো যে হরফন মৌলা মানে কি? হরফন মৌলা মানে হচ্ছে সকল কাজের কাজী, অর্থাৎ যে সব ধরনের কাজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে অধ্যক্ষ জিরা সে হচ্ছে বেশ কাজের লোক। সে কাজের লোক কেন? কারণ হচ্ছে সে কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে সারাদিন গিয়ে ঝগড়া করে, তর্ক করে। তো কাবুলে হচ্ছে এর নামই কাজ, এটাকেই হচ্ছে কাবুলে কাজ বলে মানুষজন চিহ্নিত করে, ঠিক আছে? তো আব্দুর রহমান একটা বিশাল দেহী মানুষ, বুঝছো? তো তার হাইট কত? তার হাইট হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। 6 ফুট 4 ইঞ্চি আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? অনেক লম্বা, এবং লম্বায় মিলিয়ে চড়া, এবং অর্থাৎ সে যেরকম লম্বা সেরকমই সে চড়া, অর্থাৎ একদম বিশাল কাঁধ, বড় বড় হাত পা। এরপরে তার শরীরে একটু বর্ণনা দেওয়া হয়েছে যে তার হাত এত লম্বা যে মনে হইতেছে যে হাঁটু পর্যন্ত তার হাত নেমে আসছে, আঙুলগুলো দুকা দিয়ে বর্তমান কলা হয়ে ঝুলছে। এটা যেমন বলছেন না যে একটা হাস্যরসাত্মক উপস্থাপনা, তো জিনিসগুলোকে একটু ফানি ভাবে বর্ণনা করছে, হ্যাঁ, যাতে আমাদের কাছে পড়ার সময় মজা লাগে, যে আঙুলগুলো দেখে কলার যে কাঁধে থাকে সেটার মতো মনে হচ্ছে। পা দুখানা ডিঙি নৌকার সাইজ। আচ্ছা, তারপরে কি বলছে যে তার মুখটা এত বড় যে হা করলে চওড়া করে একটা কলা গিলে ফেলতে পারবে। আমরা তো কলা চওড়া করে খাই না, না, এভাবে করে একটা কলা গিলে ফেলতে পারবে, তার মুখটা এত চওড়া, বুঝতে পারছো? ওকে, তারপরে কি আছে আমরা একটু দেখি। যে বলছে যে তার চেহারাটা কেমন সেটা বলছে। তার চেহারা হচ্ছে ফর্সা, কিন্তু হচ্ছে তার স্কিন অনেক এবড়ো থেবড়ো, চেহারাটা অনেক এবড়ো থেবড়ো এরকম। আর তার গালগুলা হচ্ছে লাল, দেখে মনে হয় কেউ জন্য একটা থাবড়া মেরে গাল লাল করে দিছে। এই লাইনটা মনে করো কোশ্চেনের জন্য এত ইম্পর্টেন্ট না, কিন্তু আমার কাছে লাইনটা এত মজা লাগছে, এই জন্য আমি এটা দাগায় রাখছি, বুঝছো? যে কিন্তু কার এমন বুকের পাটা, যে কার এত সাহস আছে, দেখে মনে হচ্ছে কেউ একটা থাবড় মারছে, কিন্তু এত সাহস কার আছে যে আসলে থাবড় মারবে। আচ্ছা, এবং তার পরনে কি ছিল? সিলভার কুর্তা আর ওয়াশকিট, এগুলো হচ্ছে তার পরনে ছিল, ঠিক আছে?
তারপর বলছে তার ঠোঁট সে কোনোদিন দেখতে পায় না। ঠোঁট কেন দেখতে পায় না জানো? কারণ সে সবসময় এভাবে ছিল, নিচের দিকে তাকায় থাকে, নিচের দিকে তাকায় থাকে দেখে তার ঠোঁটটা আর দেখা যায়। নিচের দিকে কেন তাকায় ছিল? যে আমাদের যিনি লেখক তো হচ্ছে তার উপরের একজন, তাই না, তার উচ্চ পদস্থ একজন বা তার মুরব্বী টাইপের। তো যারা বড় বা গুরুজন তাদের দিকে চোখ তুলে তাকানো, মানে চোখ তুলে না তাকানো হচ্ছে আফগানিস্তানের একটা কালচার, আফগানিস্তানের একটা সংস্কার। সেই সংস্কার মেনে আব্দুর রহমান কোনোদিন আমাদের লেখকের দিকে তাকায়ও দেখেন নাই, ঠিক আছে। আচ্ছা, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি। তার চোখ দেখে কি মনে হয়? তার চোখ দেখে মনে হয় দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠছে, অর্থাৎ চিনেমাটির পাত্রে পান্তুয়ার মতো মনে হয় তার চোখগুলাকে, হ্যাঁ, গোল গোল চোখ। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সে মনে মনে ভাবতেছে যে লেখক, যে এই লোকটা এত মানে বিশাল বড় একটা লোক, সে যেরকম আমাকে প্রোটেক্ট করতে পারবে সেরকম অনেক বেশি রান্নাও করবে, আবার ও যদি কোনোদিন আমার উপর খেপে যায় তখন আমার কি হবে? সে তো আমাকে এমনি তুইলা এমনি ছিঁড়া ফালাই দিতে পারবে, বুঝছো? মানে সে এরকম অনেক কিছু ভাবতেছে। তারপরে তার সাথে একটু কথা বলতেছে যে তুমি এর আগে কোথায় কাজ করছো? বলছে আমি পল্টনে ছিলাম, মেসের চার্জে। পল্টন মানে কি? পল্টন মানে হচ্ছে যে সৈন্যরা যেখানে থাকে, সৈন্যদের পল্টন, সেটার কথা বলছে। আর 1 মাস হলো খালাস পেয়েছে, যে 1 মাস আগে সে খালাস পাইছে। তারপর বলছে যে রাইফেল চালাতে পারো। তারপরে কি হলো? একগাল হাসলো। কেন? যে না তুমি রাইফেল চালাতে পারবো? মানে এটা কোনো ব্যাপারই না, এরকম একটা ম্যানারে সে হচ্ছে হাসছে, সে অনেক সহজে এগুলো পারে, এগুলো কোনো ব্যাপার না। কি কি রান্না করতে পারে? কি কি রান্না করতে পারে? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা, এসব রান্না করতে পারে। তারপর বলছে ফালুদা বানাতে তো বরফ লাগে, বরফ কই পাবা? তারপরে হাত দিয়ে দেখাচ্ছে যে ওই দেখেন দূরে হচ্ছে একটা পাহাড় আছে। কি পাহাড়? পাহাড়টা হচ্ছে পাগমানের পাহাড়, ঠিক আছে। তো তারপর দেখো যে সবচেয়ে উঁচু নীল পাহাড়, তাহলে পাহাড়টা কি রঙের? পাহাড়টা হচ্ছে নীল রঙের, ঠিক আছে। তো পাহাড়ের উপরে হচ্ছে বরফ আছে। তো তিনি বললেন যে এত উঁচু থেকে বরফ কিভাবে আনবো আমরা, মানে এত উঁচুতে যাওয়া লাগে বরফ আনার জন্য, ফালুদা খাওয়ার জন্য? পরে বলছে না না, ওইটার নিচে হচ্ছে অনেক নিচে গর্ত করে বরফ জমা করে রাখা হয় শীতকালে, আর যখন গ্রীষ্মকাল থাকে তখন গাধা বোঝাই করে ওই বরফগুলো নিয়ে আসা হয়। এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, তারপর হচ্ছে ওরা আব্দুর রহমান তো এখন তাকে রান্না বান্না করে খাওয়াইতে হবে না, আব্দুর রহমান যেহেতু তার চাকর। তো লেখক বললেন যে এখন তো তুমি রান্না করবা কখন, বাজার করবা কখন? আমার বাসায় তো বাসন কোসন কিছু নাই, তুমি এখন হচ্ছে বাজারে যাও, আর কালকে সকালে হচ্ছে, কালকে দুপুরে হচ্ছে রান্না করবে, আজকে রাতে তো আর খাওয়া হবে না, আর সকালে আমাকে একটু চা দিও, ওকে। তারপরে হচ্ছে তিনি আব্দুর রহমানকে বাজারে পাঠালেন আর নিজে হচ্ছে কাবুলের উদ্দেশ্যে রওনা দিলেন। তারপর যাইতে যাইতে দেখলেন যে আব্দুর রহমান বিশাল বড় বোঝা নিয়ে চলে আসছে, ঠিক আছে। তারপর বিশাল বড় বোঝা নিয়ে তারপরে সেই আব্দুর রহমানকে বলতেছে যে তুমি এটা নিয়ে আসলা, তো তুমি ইয়ে করলা না কেন, মানে একটা কি জানি কুলি ভাড়া করতে। তো আব্দুর রহমান বলে যে আমি যেটা বইতে পারবো না সেটা এই আফগানিস্তানে কেউ বইতে পারবে না, কারণ সে হচ্ছে গিয়ে মনে করো আফগানিস্তানের সবচেয়ে বড় সড়ো টপ 1-2 লোকের মধ্যে আছে। তো পরে লেখক বললেন যে তো তুমি কারোর সাথে ভাগাভাগি করে নিতা। তো তখন সে বলতে তার এত কিছু মনে হয় নাই, মানে আর সে এরকম যে একটা এরকম বিশাল দেহি লোক না, তার এরকম যে কখনো কারো থেকে হেল্প নেওয়া লাগবে এগুলো তো সে চিন্তা করে না। আচ্ছা, যাই হোক, তো এরপরে তাদের এই আলাপচারিতা শেষ হওয়ার পরে সে যাচ্ছে, লেখক আগায় যাচ্ছে, আগায় যেতে যেতে লব-ই দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে। তাহলে কাবুল নদীকে এখানে কাবুলও লেখা আছে, এটা কাবুল হবে, ঠিক আছে। তাইলে কাবুল নদীকে কি বলা হয়? কাবুল নদীকে বলা হয় লব-ই দরিয়া। তো সেখানে যাইতে যাইতে তার যে অধ্যক্ষ জিরাট ছিল তার সাথে দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে অধ্যক্ষ জিরাট তো তাকে একটা ধমক দিছে যে কাবুলে কেন হচ্ছে রাতের বেলা একা একা চলতেছে। আর তার পাশে বসে বসে অধ্যক্ষ জিরাটের যে ওয়াইফ, সেও হচ্ছে সেই বকাবকিতে সহমত দিতেছে যে হ্যাঁ হ্যাঁ ওই সার্টেনামা এবিদামা, এগুলো মানে হচ্ছে অতি অবশ্য, সার্টেনলি, এভিডেন্টলি। এখন হচ্ছে ওয়াইফ কেমনে বুঝলাম? এই যে উত্তমার্ধ, উত্তমার্ধ মানে কি? যে আমরা বলি না অর্ধাঙ্গিনী বা বেটার হাফ, হ্যাঁ উত্তমার্ধ মানে হচ্ছে এই যে বেটার হাফ। বেটার হাফ মানে কি? তার ওয়াইফ। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তিনি বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আসার পরে দেখলেন আব্দুর রহমান রান্না বান্না করতেছে। তো তিনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, রান্না করতেছে যখন করতেছে মাঝরাতে হয়তো খাবার জুটবে। একটু পরে হচ্ছে আব্দুর রহমান তাকে ডাক দিয়েছে খাবারের জন্য। তারপরে তাকে হাত মুখ ধোয়াইছে, হাত মুখ ধোয়ানোর পরে খাবার এনেছে। এবার খাবারের বর্ণনা দেখো। খাবারের বর্ণনা শুরু করতে আমার ভয় লাগতেছে।
পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠে শেরখানেক দুম্বার মাংস, তার মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে। কতখানি? শেরখানেক, একজন মানুষের জন্য শেরখানেক দুম্বার মাংস রান্না করছে। একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে, অপাঙ্ক্তেয় মানে কি, যে মানে তাকে ওখানে ঠিক মানাচ্ছে না, যে আলুটা লজ্জা পেয়ে যেন ডুবে মরার চেষ্টা করতেছে, আলুটাকে দেখে এমন মনে হইতেছে। আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, যে বিশাল বড় বড় স্বামী কাবাব। বারকোশ থালায় এক ঝুড়ি কোফতা পোলাও, তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। খাবার কম হয়ে গেছে। তারপরে আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে অভয় বানিয়ে দিল, রান্নাঘরে আরো আছে। যে মানে সে অবাক হয়ে তাকায় আছে। আব্দুর রহমান ভাবছে উনি হয়তো খাবার কম দেখে মন খারাপ করতেছে। না না, আপনি চিন্তা করেন না, রান্নাঘরে কিন্তু আরো খাবার আছে, টেনশনের কোনো কারণ নেই। এখন কি বলা হয়েছে? অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। কেন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর? কারণ যদি মানে কেউ একজনের জায়গায় 3 জনের রান্না করে তাইলে ঠিক আছে, যে তাকে ধমক দেয়, হ্যাঁ এতগুলা কেন রাঁধছো। এখন যদি একজনের জায়গায় 6 জনের রান্না করে, তখন তাকে আর কি বলবে, মানে কিছু যাই বলবে সেটা তো কম বলা হবে, তাই না? আর কিছু বলারই নেই। তো যাই হোক, তিনি হচ্ছে যতটুকু পারছেন খাইছেন দাইছেন, ভাবছে আচ্ছা ঠিক আছে অনেক ভালো হয়েছে রান্না, এবার আমি উঠি। তখন আব্দুর রহমান চলে গেছে। কই চলে গেছে? রান্নাঘরে। রান্নাঘর থেকে ফিরে আসছে। কিনে ফিরে আসছে এক থালা ফালুদা নিয়ে। তারপর লেখক বললেন যে লেখক হচ্ছে মিষ্টি খান না। তারপরে আবার চলে গেল। তারপরে কি নিয়ে আসলো? তারপর নিয়ে আসলো হচ্ছে আঙুর নিয়ে, বাগেবালার বরফি আঙুর, তামাম আফগানিস্তানে মশহুর, যে আফগানিস্তানে বেশ ফেমাস হচ্ছে একটা খাবার, কি বাগেবালার বরফি আঙুর। এটা হচ্ছে বরফের মধ্যে দেয়া থাকে, তো এটা বেশ ফেমাস একটা খাবার ওদের। তো এটাও হচ্ছে সে কষ্ট মষ্ট করে খাইছে, যেহেতু আব্দুর রহমান এনে দিছে। তারপরে শেষ হয়েছে। এবার আব্দুর রহমান আসলো চায়ের সরঞ্জাম নিয়ে, কাবুলি সবুজ চা। এরপরে সেই চাও হচ্ছে সে কয়েক কাপ খাইলো। কয়েক কাপ খাওয়ার পরে আব্দুর রহমান আবার চলে গেল। আবার গেল। এখন লেখক ভাবতেছে যে এবার কি আনবে, হয়তো আস্তে উটের রোস্টটা দিতে ভুলে গেছে। তারপর আব্দুর রহমান আবার আসলো। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। তারপরে বৈশা বৈশা হাতুড়ি দিয়া ওগুলার খোসা ছাড়ানো শুরু করেছে। মানে কি কি খাবার খাওয়াইলো সেটার বর্ণনা দিচ্ছে। তারপরে এত কিছু খাওয়ানোর পরে বলতেছে যে আপনার মনে হয় আমার রান্না পছন্দ হয় নাই। কেন হয় নাই? যে আপনি তো কিছুই খাইলেন না। এবার লেখক কি হাসবে নাকি কাঁদবে? পরে তিনি বললেন তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিনি, যে তুমি এত বড় আর আমি এইটুকু, তোমার সমান কি আমি কোনোদিন খাইতে পারবো? আচ্ছা যাই হোক, তা আব্দুর রহমান তখন বসে বসে বলতেছে যে হ্যাঁ এখানে আবহাওয়া তো ভালো না, পানি ভালো না, বাতাস ভালো না, এই জন্য মানুষের খিদা লাগে না। আপনি যদি আমাদের দেশে যাইতেন, মানে তিনি যেখান থেকে আসেন, আব্দুর রহমান যেখান থেকে আসেন, আব্দুর রহমান কোথেকে আসছেন? আব্দুর রহমান আসছেন পানশির থেকে। হ্যাঁ, যে পানশির কোথায়? পানশির হচ্ছে উত্তর আফগানিস্তান, আমার দেশ অর্থাৎ আব্দুর রহমানের দেশ। সে কি জায়গা, একদম ফাটাফাটি জায়গা। কিরকম জায়গা? যে বাতাস এত ফ্রেশ, পানি এত ফ্রেশ, যে একদম ওখানে নিঃশ্বাস নিলেই খিদা লাগতে থাকে, এরকম যে শরীর একদম চাঙ্গা হয়ে যায়। একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারে। তো এভাবে তিনি নিজের যে দেশ, তার যে গ্রাম, তার যে জায়গা, সেটার বর্ণনা করতেছে এবং সেটার প্রশংসা করতেছে। হ্যাঁ, তারপর বলতেছে যে শীতকালে কিভাবে বরফ পড়ে, যে বাইরে দেখবেন বরফ পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন 3 দিন 4 দিন 7 দিন ধরে বরফ পড়তে থাকে এরকম। মানে তাকে হচ্ছে, মানে সে নিজের বাড়ির বর্ণনা করতেছে এবং সেখানে যাওয়ার দাওয়াতও দিচ্ছে, যে আপনি এসে দেখে যান, তাইলে বুঝবেন যে কত সুন্দর একটা জায়গা। ওকে, হ্যাঁ এখানেও তার সেই বরফের বর্ণনা দিয়ে যাচ্ছে, যে বরফের নিচে হচ্ছে মানে ওখানে বরফটা এরকম মাঝে মাঝে তুষার ঝড় হয়ে বরফ এরকম লেয়ার 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 পড়ে যায়, তখন সেই বরফটা কম্বলের মতো হচ্ছে ওম দেয় মানুষকে। মানে ওই বরফে আর মানুষ ঠান্ডা হয় না। ওই বরফের নিচে 2 দিন পরেও জ্যান্ত মানুষ পাওয়া গেছে, যে বরফের তলায় চাপা পড়ছিল, এরপর 2 দিন পরেও জীবিত ছিল। আচ্ছা, তারপরে কি বলছে, যে একদিন সকালে ঘুম থেকে উঠলে দেখবেন যে বরফ পড়া হচ্ছে বন্ধ হয়ে গেছে, তখন সবাই মিলে মানে তখন আপনি হচ্ছে গিয়ে ঘুরতে বেরোতে পারবেন, অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমরা যেসব ইনফরমেশনস গুলো দেখলাম, সেই সব ইনফরমেশনই দেওয়া আছে, ইম্পর্টেন্ট যেগুলো তথ্য। তো তোমরা এগুলো একটু রিডিং করে নিবা, তাইলে তোমাদের এমসিকিউর জন্য আরো ইজিয়ার হবে। ঠিক আছে?
ওকে, এবার আমরা একটু অনুধাবনমূলক প্রশ্ন দেখি। হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্ন কি আছে, যে রাত 2টায় খাবার জুটলো জিততে পারে, লেখক এরূপ ভেবেছেন কেন? কেন ভাবছে? আব্দুর রহমানের রান্নার যে বিশাল আয়োজন শুরু করছে, এই বিশাল আয়োজন দেখে আমাদের লেখক ভাবছেন যে খাইতে খাইতে হয়তো রাত 2টা বাজবে। কার গোয়াল কে দেয় ধু, এটা বলতে কি বোঝানো হয়েছে, যে এরকম যে লেখকের হচ্ছে খিদা লাগছে, তাই না, মানে খাবে একজন আর সেটা নিয়ে চিন্তা করতেছে আরেকজন, যে কার পেটের চিন্তা কে করে। তো এখানে আমরা গল্পে কি দেখছি, যে আমাদের লেখককে নিয়ে হচ্ছে আব্দুর রহমানের টেনশনের শেষ নেই, তাকে খাওয়াবে দাওয়াবে, এটা দিবে ওইটা দিবে, 100 পদ তার জন্য রান্না করছে। তো এখানে সেটার কথাই হচ্ছে তোমরা সুন্দর করে লিখে দিবা। হরফুল মৌলা কেন বলা হয়, এটা তো একদম সহজ। হরফুল মৌলা মানে কি? হরফুল মৌলা মানে হচ্ছে সকল কাজের কাজে, অর্থাৎ যে সব কাজ করতে পারে তাকে বলা হয় হরফুল মৌলা। তো সে সব কাজ করতে পারে, যুত পুরুষ থেকে খুন খারাপি, তাই তাকে বলা হয় হরফুল মৌলা। আচ্ছা, তামাম আফগানিস্তান শহরে মশহুর, কি মশহুর বলতো? ওই যে বাগে বালার বরফি আঙুর, তাই না, বাগে বালার বরফি আঙুর তামাম আফগানিস্তান শহরে মশহুর। তারপরে হচ্ছে ওই খাবার নিয়ে একটু বলবা যে হ্যাঁ সে এরকম অনেক অনেক খাবার এনে দিচ্ছিল, তখন হচ্ছে একটা খাবারের বর্ণনা করতে গিয়ে সে এমন কথা বলছে। অল্প সুখে কাতর অধিক সুখে পাথর, এই কথা কেন বলছে বলো তো? এই কথা বলছে ওই যে তাকে 6 জনের খাবার একজন মানুষকে খাইতে বলছে, সেজন্য। তো এটাই লিখবো যে মানে ও এত বেশি খাবার রান্না করছে, এটা দেখে মানে লেখক মানে পরিমাণটা এতই বেশি ছিল, সেটা দেখে লেখক একদম স্পিচলেস, মানে কি যে তার সে আর কোনো কথা খুঁজে পাচ্ছিল না, বাক্যহীন হয়ে পড়েছে। ওকে, তাহলে আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিলাম। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখে আসি, চলো। যে এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে উদ্দীপকের প্রবাসবন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার কোন দিকটিকে ধারণ করে বলো তো? দেশপ্রেমের দিকটিকে ধারণ করাটা তো খুবই সহজ, তাই না? সেও তার দেশের সৌন্দর্য বর্ণনা করতেছিল, এখানেও আমাদের দেশের সৌন্দর্য বর্ণনা করা হইতেছে, এটা তো একদম ইজি। আচ্ছা, বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলে উদ্দীপক ও প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য। কেন বৈপরীত্য বলতো? যে এখানে যেমন শুধু দেশের একটা বর্ণনা আছে, আমাদের প্রবাস বন্ধুতে তো আরো অনেক কিছু আছে, তাই না? প্রবাস বন্ধুতে তো মূল এটা না, মানে এটা হচ্ছে আব্দুর রহমান যে পানশিরের বর্ণনা দিতেছিল, এটা হচ্ছে ওই পার্টটা। কিন্তু প্রবাস বন্ধু গল্পে মূলত কি আছে? প্রবাস বন্ধু গল্পে তার যে আফগানিস্তানের অভিজ্ঞতাটা সেইটা সম্পর্কে আছে, এবং আব্দুর রহমান হচ্ছে ওইটার একটা অনেক বড় অংশ। যে আব্দুর রহমান কেমন ছিল, এই যে বিশাল দেহী একটা মানুষ ছিল, তার বর্ণনা, সে কিরকম কর্তব্যপরায়ণ ছিল, সে কিরকম হচ্ছে তার যে মালিক বা তার যে উচ্চপদস্থ মানুষ তার প্রতি কিরকম হচ্ছে কি বলে আনুগত্য, হ্যাঁ তার প্রতি কিরকম অনুগত ছিল, সে কত বেশি কাজ করতে পারতো, এইসব নিয়ে অনেক কিছু আছে, তাই না? তাইলে মূল কথা তো হচ্ছে সেম না, মূল উদ্দেশ্য তো সেম না। ওকে, প্রেক্ষাপটগত বৈপরীত্য দেখা যায়, হ্যাঁ এটা একটা সুন্দর শব্দ, প্রেক্ষাপটগত বৈপরীত্য দেখা যায়। আচ্ছা, তারপর আসো, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির কাছে কবরি কলা না সবরি কলা, গামছা বাঁধা দই। আচ্ছা, এটা একটা উদ্দীপক। গতে আছে যে উদ্দীপককে প্রবাসবন্ধু রচনায় উল্লেখিত আফগানদের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? কোন বৈশিষ্ট্য বলতো? তাদের আতিথেয়তা বা অতিথি পরায়ণতা, এটা ফুটে উঠছে, তাই না? কারণ তাকে এক দাওয়াত দিতেছে যে হ্যাঁ আমার বাড়ি আসো, তোমাকে এটা দিব এটা দিব এটা দিব। তা আমরা আফগানদের মধ্যেও কিন্তু এই চরিত্রটা দেখতে পাই। এরপর কি আছে? বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জামবট কাঁঠালের হিজলের অশ্বথের করে আছে চুপ। উদ্দীপক 2-এ প্রবাসবন্ধু রচনার রহমানের একটি বিশেষ চেতনা প্রতিফলিত হয়েছে, বিশ্লেষণ করো। আচ্ছা, খুবই সহজ। কোন চেতনা? তার দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা। যেমন এখানে বলছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, যে তার দেশটা তার কাছে এতই সুন্দর লাগে যে তার নিজের দেশ দেখার পর পৃথিবীর অন্য কোনো দেশকে সে দেখতে চায় না। তাইলে আমরা কোন আব্দুর রহমানের মধ্যেও তেমন দেখতে পাই যে পানশির হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, উত্তর আফগানিস্তানের একটা জায়গা, আমার দেশ, ওখানে নিঃশ্বাস নিলে আপনি ঘোড়ার মতো দৌড়াইতে পারবেন। এটাই তার এই দেশপ্রেমের চেতনাটা, স্বদেশ চেতনা। ওকে, এবার আমরা কয়েকটা এমসিকিউ করে ফেলবো ধুমাধুম, তারপর আমাদের ক্লাস শেষ। আসো দেখি এমসিকিউতে কি আসে।
এটা অনেক সহজ। কাবুল থেকে খাজামুল্লা গ্রামের দূরত্ব কত? 2.5 মাইল। 2.5 মাইল, এটা তো একদম ইজি। এরপর আসো, লেখক আব্দুর রহমানের ঠোঁট দেখতে পাননি। কেন দেখতে পাননি বলতো? কারণ আব্দুর রহমান সবসময় নিচে তাকায় থাকে। তাইলে কোনটা হবে? এটা নো নো, আফগান সংস্কার মানে এজন্য। ওকে, কত দূর? হ্যাঁ হ্যাঁ, এটা কেন দুবার? আচ্ছা, আফগানদের একটা সংস্কার কোনটা? সংস্কার হচ্ছে গুরু ভক্তি, তাই না? যে ওই যে বড়দের চোখে চোখে দেখতে হয় না? রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার? কার ছিল বলো তো? আমরা দেখছি না গল্পে যে আব্দুর রহমানের, তার চেহারাটা এবড়ো থেবড়ো ছিল। রাইফেল চালানোর কথা শুনে আব্দুর রহমানের একগাল হাসি প্রমাণ করে কি? প্রমাণ করে যে সে অনেক ভালো পারে, এটা তো কোনো ব্যাপারই না। তাহলে সাবলীলতা। আচ্ছা, পাগমান পাহাড়ের রং কি? এটা কিন্তু আমাদের গল্পে ছিল। পাগমান পাহাড়ের রং কি মনে আছে? যে নীল পর্বতের উপরে সাদা তুষার, তাহলে নীল। আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয় বাণী দিল। কিসের অভয় বাণী দিল বলো তো? যে চিন্তা করেন না, আরো খাবার আছে। তাহলে কি হবে? খাবারের। আচ্ছা, গল্পের লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন? কোন খাবার ফিরিয়ে দিয়েছিলেন মনে আছে তোমাদের? বলছিলেন আমি ফালুদা খাই না। যে অনেক খাবার এনে দিছে, একটার পর একটা সবই একটু একটু খাইছে, ফালুদাটা খায় নাই। বলছে আমি মিষ্টি খাবার লাইক করি না। আচ্ছা, চা খাওয়া শেষ করে আব্দুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল? কত মিনিট জানো? 10 মিনিটের জন্য। এটা মনে আমি তোমাদের বই পড়ানোর সময় বলি নাই, বাট 10 মিনিটের জন্য বেরিয়ে গেছে, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আব্দুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটা? পানশির। পানশির তার নিজের দেশ। ভ্রমণ কাহিনীর লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন? কেন চান? কারণ আব্দুর রহমান তাকে এমন ভাবে করছে, বলছে যে মানে ওখানে কাটাইতেই হবে, হ্যাঁ এরকম ভাবে বলছে। তাই লেখক এরকম বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ওকে আমি পানশিরে শীতকালটা কাটাবো। তাহলে কি হবে? নিজের প্রাণ বাঁচানোর জন্য। আচ্ছা, চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি। আমরা ওই যে বলছি না যে আব্দুর রহমানের চোখগুলাকে মনে হয় চিনে মাটির ডাবরে পান্তুয়া ভেসে উঠেছে, এরকম। তো সেই পান্তুয়া, এটা মনে হয় আমাদের শব্দার্থতে আছে, ঠিক আছে? তো আমরা এটা মনে রাখবো যে এটা কি বলে? পান্তুয়া। ওকে, সে বড় খুশিবাদ হবে হুজুর। কেন খুশিবাদ হবে? যে লেখক বলছে যে তিনি শীতকালটা পানশিরেই কাটাবে, তাই আব্দুর রহমান খুব খুশি হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব ভালো হবে, খুব মজা হবে। ওকে, একবার দম ফেললে 100টা বেমারি বেরিয়ে যাবে। তাইলে এখানে কি বোঝানো হয়েছে? যে ওই যে পানশিরের হাওয়ায় নির্মল প্রকৃতি, যে প্রকৃতিটা এত ভালো এত সুন্দর যে একবার দম ফেললে সব অসুখ বের হয়ে চলে যাবে। আচ্ছা, তারপর এটা কোন গ্রন্থ থেকে নেওয়া বলতো? এটা দেশি বিদেশি গ্রন্থ থেকে নেওয়া, এটা কিন্তু আমি শুরুতেই বলছি, তাই না? আচ্ছা, তারপর আব্দুর রহমানের চরিত্রে পাই সবচেয়ে বেশি কোনটা পাই বলতো? সবচেয়ে বেশি কিন্তু স্বদেশ প্রেম পাই। ওকে, আব্দুর রহমানের অতিথি পরায়ণতায় লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে, কিন্তু তাকে মুগ্ধ করেছে যে গুণ, সেটি হচ্ছে তার কি হবে? দেশপ্রেম। মনে হয় দেশপ্রেম। ইয়েস, দেশপ্রেম। যে তার মধ্যে কিন্তু দেশপ্রেম অনেক বেশি আমরা দেখতে পাইছি। ওকে, বৃদ্ধ মায়ের দেখভালের দায়িত্ব দিয়েছিল কাজের মেয়ের উপর। বাসা ফাঁকা পেয়ে বৃদ্ধের উপর নির্যাতন করে বাসার মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। আব্দুর রহমানের কোন উক্তিতে উদ্দীপকের কাজের মেয়ের মানসিকতার বিপরীত দিক ফুটে উঠেছে? আচ্ছা, বিপরীত দিক ফুটে উঠেছে তো মানে মেয়েটা কিরকম? মেয়েটা হচ্ছে একটু কি বলবো, ভালো না, এবং তার মধ্যে কোনো বিশ্বস্ততা নাই, এবং সে কারো কোনো ভালো করে নাই, যে এটা আব্দুর রহমানের পুরোপুরি বিপরীত। তাইলে আমার রান্না হুজুরের পছন্দ হয়নি, এটা সে কেন বলছে? এটা কিন্তু সে তার ওই যে কি বলবো, যে তার মনের মায়া মমতা থেকে বলছে যে হ্যাঁ আপনি খাইলেন না কেন। তারপর কি সে বড় খুশির বাত হবে। এখানে সে কি চাইছে? যে লেখক হচ্ছে তার দেশে গিয়ে তার শীতকালটা কাটাক, তবে ভালো করে খেলেন না কেন। এখানেও কিন্তু সে ওই মমত্ব বোধ থেকে বলছে। তাহলে কিন্তু তিনটাই হবে, তাই না? মেয়েটার বিপরীত এই তিনটাই। আচ্ছা, প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমান চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে, কোন উদ্দীপক? আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শাড়ি ধানে চিড়ে। তাহলে সৌজন্য বোধ তো হবেই, কর্মনিষ্ঠা এখানে হওয়ার কথা না, কারণ এখানে তো কর্মনিষ্ঠা ফুটে ওঠে নাই, এবং স্বদেশ প্রীতিও ফুটে উঠেছে। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 ও 3। তোমাকে কই চলে গেলাম। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মামার বাসায় থাকে মাতৃহীন অনেক। নিঃসন্তান মামির অকারণে ঘর গোছানো, লেখাপড়ার খোঁজ খবর নেওয়া মাঝে মাঝে তার কাছে অত্যাচারের মতো মনে হয়। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে সে কিছুতেই মামিকে খুশি করতে পারে না। উদ্দীপকের অনেকের অবস্থা প্রবাস বন্ধু রচনার কোন উক্তিতে স্পষ্ট ফুটে উঠেছে? আচ্ছা, এককালে মেসের চার্জে ছিলেন, এটা তো হবে না। তোমার বপুটার সঙ্গে আমার তনুটা, এটাও হওয়ার কথা না।
হওয়ার কথা কোনটা, এটা হওয়ার কথা, তাই না? মাথা নিচু করে বললো আমার রান্না হুজুরের পছন্দ হয়নি, যে এখানে কিন্তু তার সেই যে মমতাটা সেটা ফুটে উঠছে, যে হ্যাঁ আপনি তো খাইলেন না কিছু ঠিক করে, তাহলে আনসার কি হবে, যে আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। ওকে, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আছে উদ্দীপক তো সেমই। রচনায় আব্দুর রহমানের যে সাদৃশ্য সেটা হচ্ছে গভীর মমত্ববোধ এবং আতিথেয়তার আতিশয্য। তাহলে আনসার কি হবে, 1 ও 3। এখানে 2 ও 3 কেন? না এটা হবে না তো, না 1 ও 3ই হবে, ঠিক আছে 1 ও 3ই হবে। ওকে, শেষ, কত অল্প। ঠিক আছে, তাহলে বেশ তাড়াতাড়ি আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে গেল। আমাদের প্রবাস বন্ধু, এটা কিন্তু অনেক ইজি একটা রচনা, তাই না? কোনো কঠিন কোনো বুঝার ব্যাপার নাই, বা অনেক কিছু যে তোমার চিন্তা করে লিখতে হবে এরকম কিছু নাই। সৃজনশীলের সব হচ্ছে হুবহু জিনিসই চলে আসবে, যে কিসের সাথে সাদৃশ্য কিসের সাথে বৈসাদৃশ্য, এবং কোন কোন জিনিস আসবে সেগুলো খুবই স্পেসিফিক। এই যে দেশপ্রেমের দিকটা আসবে, বা সম্পূর্ণ প্রতিনিধিত্ব করতেছে নাকি, এই টাইপের জিনিসই ঘুরে ফিরে আসে। তো এমসিকিউ পার্টগুলো অর্থাৎ ইনফরমেশনগুলো তোমরা আরেকটু ভালো মতো পড়ে নিবে এবং বইটা রিডিং করবে। বইটা রিডিং করলে কিন্তু তোমরা সৃজনশীল ভালো মতো আনসার করতে পারবা এবং তোমাদের এমসিকিউ আনসার করতে অনেক ইজি হবে। তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।